Welcome to the second lecture of cell division, and so there is today's class. আজকে আমরা সেল ডিভিশন কন্টিনিউ করবো। I hope everyone remember আমরা আগের দিন মাইটোসিস অবধি করেছিলাম, so still we are continuing with meiosis. So before meiosis, I want to discuss some terminologies যেগুলো আমরা আগের দিন করিনি, like first of all cytokinesis, but we know the meaning of cytokinesis, no? আমি এটার পরে বাংলা ভার্সনের পিডিএফে মার্ক করে গ্রুপে পাঠিয়ে দেবো, সো নো নিড টু ওয়ারি ফর দোজ স্টুডেন্টস যারা বাংলায় লিখবি। আমি আফটার ক্লাস গ্রুপে পিডিএফটা দিয়ে দেবো। দ্যাট ফ্রম দিস you just want to make your notes and clear about the concepts. Okay. So let's continue what we want to discuss today. So what does it mean by cytokinesis? As we know, cell contains cytoplasm, তার মানে ডিভিশন অফ সাইটোপ্লাজম হলে সেটাকে সাইটোকাইনেসিস বলি। এটা অলরেডি আমরা দেখেছি। আর ডিভিশন অফ নিউক্লিয়াস হলে ক্যারিওকাইনেসিস। Cell divided into two daughter cell by this process. We know if this is one cell, then it is divided into two daughter cells. তো দুটো ডটার সেল ডিভাইড হচ্ছে বিকজ সাইটোপ্লাজমটা ডিভাইড হয়ে দুটো সেল আলাদা আলাদা হয়ে যাচ্ছে, রাইট? 1 and 2. নাও দিস ইজ কল্ড সাইটোকাইনেসিস। বাট এই জিনিসটা কী হয়, প্লান্ট সেল আর অ্যানিমাল সেলের ক্ষেত্রে ডিফারেন্ট ওয়েতে হয়। অ্যানিমাল সেলে একরকমভাবে হয় এবং প্লান্ট সেলে অন্যরকমভাবে হয়। অ্যানিমাল সেলে কী হয়, সেল ফারো ফর্মেশন করে সাইটোকাইনেসিস হয়। তো এক্সাম জিজ্ঞেস করতে পারে যে অ্যানিমাল সেলে সাইটোকাইনেসিস কোন প্রসেসের মাধ্যমে হয়, তো সেল ফারো ফর্মেশন করে হয়। সেল ফারো মানে একটা কোনো একটা ডিপ্রেশন। তো আমরা এখানে বলতে পারি কি হয়, দেখ এটা একটা নর্মাল সেল ছিল, উই ক্যান ক্লিয়ারলি সি ইট ইজ আ নর্মাল সেল। নাও ইফ ইউ সি দিস রিজিনস, এই এরিয়াগুলো কী হয়ে গেছে, একটু ডিপ্রেসড হয়ে গেছে এবং এই জায়গা সাইটোপ্লাজমগুলো কী হচ্ছে, প্রেশারের জন্য আফটার সাম টাইম ইট ইজ অ্যাকচুয়ালি ফর্মিং দিস কাইন্ড অফ এরিয়া। তার মানে কম্প্রেস হতে হতে কী হবে, একটা টাইম আসবে যখন দেখতে পাচ্ছি যে এখানে কত ন্যারো হয়ে গেছে কম্প্রেশনটা এবং এখান থেকে দুটো সেল আলাদা হয়ে যাবে। তো এই জায়গাটাকে আমরা বলছি সেল ফারো, অর্থাৎ যে জায়গাটা থেকে একটা সেল ডিভাইড হওয়া শুরু করছে এবং সেই দুই দিক থেকে সেই সেলটা কী করছে, দুই দিক থেকে সেই সেলটা কম্প্রেসড হচ্ছে। কিসের জন্য না, সাইটোকাইনেসিস ডিভিশনের জন্য সেল ফারো ফর্মেশন করছে। তো সেল ফারো গ্র্যাজুয়ালি ডিপ হলো, এখানে দেখলাম আমরা আস্তে আস্তে সেল ফারোটা কী হলো, এখানে যতটুকু ছিল তার থেকে আরও ডিপ হয়ে গেল এবং আফটার সাম টাইম এটা আলাদা হয়ে গেল, সেপারেট ফ্রম ইচ আদার। দুটো সেল সেপারেট হয়ে গেল। তো অ্যানিমাল সেলে এই সাইটোকাইনেসিসটা সেল ফারো ফর্মেশন করে হয়। আই হোপ দিস ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। সেল ফারো কি এক্সামের 11-এর এক্সামের বেসিসে বলছে, বিকজ দিস লেকচার ইজ অনলি ফর ক্লাস 11 স্টুডেন্ট, নট ফর নিট। সো এক্সামে জিজ্ঞেস করতে পারে সেল ফারো কোথায় ফর্মেশন হয়, কীভাবে হয়, সেল ফারো কী, বা অ্যানিমাল সেলে সাইটোকাইনেসিস কিসের মাধ্যমে হয়ে থাকে। দিস 4 kind of question will ask on exam. Okay, now in plant cell, if you're talking about প্লান্টের ক্ষেত্রে কি হয়, সেল প্লেট ফর্মেশন হয়। অর্থাৎ প্লান্টের সাইটোকাইনেসিস সেল ফারো দিয়ে হয় না, কোষপাত বলে বাংলায়। তো প্লান্টের ক্ষেত্রে কোষপাত বা সেল প্লেট ফর্মেশন হয় এবং তার ক্ষেত্রে দুটো সেল আলাদা হয়ে যায় সেল প্লেট ফর্ম হওয়ার পর। রিপ্রেজেন্ট দ্য মিডিল ল্যামিলা বিটুইন দ্য ওয়াল অফ টু সেল। অর্থাৎ আমরা যদি একটা প্লান্ট সেল নিয়ে নিই উইচ ইজ মেড আপ অফ 3 লেয়ার, প্রাইমারি সেল লেয়ার যেটা একদম ভিতরে আছে, আমি যদি মাঝখানে একটা সেল লেয়ার বানাই এবং তারও ভিতরে একটা সেল লেয়ার বানাই, তো ভাব 3টে লেয়ার দিয়ে তৈরি হচ্ছে। তো এর ভিতরে আর একটা লেয়ার, এর ভিতরে একটা লেয়ার। সো মিডিল লেয়ার বলতে উই আর টকিং অ্যাবাউট দিস এরিয়া অনলি। মিডিল লেয়ার মিনস উই আর টকিং অ্যাবাউট দিস এরিয়াজ অনলি, রাইট? কারণ এই জায়গাটা মিডিল, এটা ইনার, এটা মিডিল, এটা আউটার। তো প্রাইমারি সেল ওয়াল এটা, মাঝখানে এটা মিডিল ল্যামিলা, আর এটা সেকেন্ডারি সেল ওয়াল, এটা ভিতরেটা। তো প্রাইমারি সেকেন্ডারি সেল ওয়ালের মাঝখানে যে মিডিল ল্যামিলাটা থাকে, এইটা ডিভাইড হয়। সো মিডিল ল্যামিলা বিটুইন দ্য ওয়াল অফ টু সেল স্টার্ট টু ডিভাইড। ওই মিডিল ল্যামিলাটা কী হয়, সেল প্লেট ফর্ম করে আলাদা হয়ে যায়। সিম্পলি মনে রাখো, সেল প্লেট ফর্ম হয় মিডিল ল্যামিলাতে এবং দুটো ওয়াল, মানে আমাদের যে প্রাইমারি সেকেন্ডারি সেল ওয়াল আছে তার মাঝখানে। And this kind of division takes place in plant cell, which is also known as cell plate formation. অর্থাৎ প্লান্টে সাইটোকাইনেসিস হয়, কোষপাত ফর্ম হয়। নাও সিগনিফিকেন্স কী কী হয়, প্লিজ রিমেম্বার, ইন ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 3 নম্বরে আসতে পারে, 2 নম্বরেও আসতে পারে। আমরা মাইটোসিসকে ইকুয়েশনাল ডিভিশন বলি। হোয়াট ডাজ ইট মিন ইন মাইটোসিস? আমাদের কাছে যদি 2n নাম্বার অফ ক্রোমোজোম থাকে তো এটা যখন ডিভাইড হয়, যদি ইকুয়েশনাল তার মানে ডিভাইড হওয়ার পরও কিন্তু এর মধ্যে ক্রোমোজোম সংখ্যা সেম থাকবে। সেল সাইজ চেঞ্জ হতে পারে বাট ক্রোমোজোম কখনো চেঞ্জ হয় না। 2n ছিল 2n থাকে। এবার এটা যদি মিওসিস হতো তখন কী হতো, 2n ছিল যেটা সেটা কিন্তু n আর n হয়ে হাফ হয়ে যেত এবং এখান থেকে আরও হাফ নাম্বারস অফ ক্রোমোজোম আসতো, এখানেও n হয়ে যেত, তো হাফ হয়ে যেত। তো হাফ হয়ে গেলে সেটাকে আমরা কি বলি, রিডাকশনাল ডিভিশন, রিডাকশন হচ্ছে। অ্যান্ড যখনই আমরা এই কথাটা ব্যবহার করছি
রিডাকশনাল ডিভিশন, বাংলায় এটাকে বলা হয় হ্রাস বিভাজন, বাংলায় বলা হয় হ্রাস বিভাজন। আমাদের জেনে রাখতে হবে এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কী হবে, কমবে। আর আমরা যখনই দেখব ইকুয়েশনাল ডিভিশন, ইকুয়েশনাল ডিভিশন সেক্ষেত্রে কী হবে, এটাকে আমরা বলি সদৃশ বিভাজন, বাংলায় আমরা মাইটোসিসকে সদৃশ বিভাজন বলি, এবং এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা অলওয়েজ ইকুয়াল থাকবে। ওকে, নাও সিগনিফিকেন্সে এটা একটা দেখা আছে প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমরা যদি দেখি, ইট লিডস টু প্রোডাকশন অফ ডিপ্লয়েড ডটার সেল। অলরেডি আমরা দেখলাম যে আমরা যে ডটার সেল পেয়েছিলাম সেগুলো সব কিন্তু ডিপ্লয়েড ছিল, অর্থাৎ তাদের মধ্যে 2n ছিল, মায়ে যা ছিল বাচ্চাদের কিন্তু সেম ছিল, ডিপ্লয়েড ছিল, হ্যাপ্লয়েড হয়নি, কারণ ইকুয়াল থাকে উইথ আইডেন্টিক্যাল জেনেটিক ম্যাটেরিয়াল। জেনেটিক ম্যাটেরিয়ালটা মা বাবার মধ্যে যা ছিল সেমই থাকছে, আইডেন্টিক্যাল থাকছে, অপরিবর্তিত নয়। গ্রোথ অফ মাল্টিসেলুলার অর্গানিজমস ডিউ টু মাইটোসিস। মাইটোসিসের ক্ষেত্রে আমরা গ্রোথ বা বৃদ্ধি অবজার্ভ করি কোষের মধ্যে, মাল্টিসেলুলার কোষে। সেল রিপেয়ার হয়, এটা পুরো প্রসেস আছে সেল রিপেয়ারিংয়ে, সেল সিগন্যালিং। তো সেক্ষেত্রে কিছু সেল থাকে যেগুলো আস্তে আস্তে অ্যাপপ্টোসিসে চলে যায়, কিছু সেল থাকে ডিজেনারেট হতে থাকে, কিছু সেল থেকে রিজেনারেট হতে থাকে। তো সেই সমস্ত ক্ষেত্রে সেলে যদি কোনো রকম কোনো রিপেয়ারিংয়ের দরকার হয়, কোনো সেল ইনজিউরি, কোনো সেলে কোনো ইনজিউরি দেখা যায়, কোনো সেল প্রপারলি ফাংশন করছে না, ডেথ হয়ে যাচ্ছে, অ্যাপপ্টোট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সেল রিপেয়ারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। সেল সিগন্যালিংয়ের মাধ্যমে সেলকে রিপেয়ার করা হয় এবং সেই সেলটা আবার রিজেনারেট করে। তো এটা করে আমাদের কিন্তু মাইটোসিস প্রসেস। আর মেরিস্টেমেটিক টিস্যু সহ মাইটোটিক ডিভিশন, অর্থাৎ প্লান্টে আমরা যে ভাজক কলা দেখি, মেরিস্টেমেটিক টিস্যুকে আমরা বাংলায় ভাজক কলা বলি। ভাজক কলা এমন একটা কলা প্লান্টের ক্ষেত্রে যেটা গ্রোথ হতে থাকে, যেটা বাড়তে থাকে, চিরস্থায়ী কলা বলি আমরা। এবং এই ভাজক কলার অনেকগুলো ভাগ হয় আমরা জানি, অ্যাপিকাল, মেরিস্টেম, শুট অ্যাপিকাল, রুট অ্যাপিকাল, অর্থাৎ অগ্রস্থ পার্শ্বস্থ ভাজক কলা, যেগুলো কিনা গাছের উপরের এবং নিচের অংশকে বাড়ায়। তো সেখানে মাইটোসিস দেখা যায়। তার মানে মাইটোসিস যেখানেই থাকবে সেখানে একটা কথা খুব কমন, দ্যাট ইজ নাথিং বাট বৃদ্ধি, যেটাকে ইংলিশে আমরা বলি গ্রোথ। কন্টিনিউয়াস গ্রোথ হয় কিন্তু এক্ষেত্রে। ওকে, নাও স্টার্ট উইথ মিওসিস। সো নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন মিওসিস, হোয়াট উই শুড রিমেম্বার। মিওসিসকে ডিসকভার করেছিল ফরমার এবং মোরে। বেস্ট ম্যাটেরিয়াল টু স্টাডি মিওসিস ইজ অ্যান্থারা প্লান্ট। আমরা মাইটোসিস পড়েছিলাম, মনে আছে? কোথায় মনে করে বলিস তো, একটু পজ কর, ভেবে আনসারটা ভাবার চেষ্টা কর। মাইটোসিসকে স্টাডি করা হয় বেস্ট কোথায়? অনিয়ন রুট টিপে। আমি আগেও ভিডিওতে আনসার বলেছিলাম, অনিয়নের রুট টিপে এই জিনিসটা কিন্তু খুব ভালো হয়। বাট মিওসিসে সেটাই হয়ে যায় অ্যান্থারা প্লান্টসের ক্ষেত্রে। অলরেডি এক্সামে জিজ্ঞেস করা হয়েছে, অ্যান্থার মানে আমরা সবাই জানি, এক্ষেত্রে আমরা পরাগধানীর কথা বলছি। পরাগধানী, পরাগথলি একত্রিত অংশ অ্যান্থার, এবং সেখানে কিন্তু মিওসিসকে স্টাডি করা হয়। ডিসকভার ফরমার এবং মোরে। অ্যান্ড মিওসিসকে আমরা দুই ভাগে, অ্যামাইটোসিস মনে আছে আই থিঙ্ক সবার, অ্যামাইটোসিস আমরা পড়লাম। মাইটোসিসকে আমরা চারটে ভাগে ভাগ করেছিলাম, মানে চারটে আলাদা আলাদা ফেজ ছিল। বাট মিওসিসের মেইনলি দুটো ডিভিশন হয়, মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1-এ কী হয়? নাম্বার অফ ক্রোমোজোম বিকাম হাফ অ্যান্ড জেনেটিক্যালি ডিফারেন্ট ডিউ টু ক্রসিং ওভার। অর্থাৎ যদি বাবা মায়ের মধ্যে 2n নাম্বার অফ ক্রোমোজোম থাকে, তারপরে যখন নেক্সট জেনারেশনের ক্রোমোজোম আছে, সেটা কিন্তু কী হয়ে যাবে আমার, সেটা কিন্তু হাফ হয়ে যাবে। ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি যে মা বাবার থেকে তার পরবর্তী জেনারেশনের যে ক্রোমোজোম সংখ্যা, সেটা কিন্তু ডিরেক্ট হাফ হয়ে গেছে, nn হয়ে গেছে, রাইট? তো তার মানে এটা আমরা বুঝলাম, এখানে নাম্বার অফ ক্রোমোজোম হাফ হয়ে যায়। এবং জেনেটিক ম্যাটেরিয়ালও কেন হয়? ক্রসিং ওভারের জন্য ডটার নিউক্লিয়ার নিতে, তার যে ফিটাস বা ডটার যে কন্যা, তার যে নিউক্লিয়াস সেলে, সেখানে কিছু চেঞ্জেস হচ্ছে, এবং সেই চেঞ্জটাকে আমরা ক্রসিং ওভার বলছি। ক্রসিং ওভার কি আমরা একটু পরে দেখবো। বাট এই ক্রসিং ওভারের ফলে কি হচ্ছে, জেনারেলি এরকম হচ্ছে যে হাফ হয়ে যাচ্ছে ক্রোমোজোম সংখ্যা। মিওসিস 2 কিন্তু আবার ইকুয়েশনাল হয়। মিওসিস 2 কোনটা হয়? আমরা ভালো করে অবজার্ভ করি, যখন আমরা মিওসিস লিখি কোনো কিছু একটা, ফার্স্টে মনে করি এরকম একটা আমাদের কাছে ডিপ্লয়েড সেল ছিল, সেটা তো হ্যাপ্লয়েড হয়ে গেলো, এবং তারপরে একটা হ্যাপ্লয়েড থেকে আমরা দেখি আরও দুটো করে হ্যাপ্লয়েড সেল তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে আমরা দুটো জিনিস খুব সিমিলার দেখছি, যে প্রথমে যে 2nটা হলো, তার পরের জেনারেশনে কিন্তু n হলো। অর্থাৎ প্রথম জেনারেশনের থেকে, এটা যদি ফার্স্ট জেনারেশন হয়, দ্বিতীয় জেনারেশন হাফ হয়ে গেল, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি রিডাকশন হলো, হ্রাস বিভাজনটা হলো। তো যেখানে অ্যাকচুয়ালি হ্রাস বিভাজন হয়, সেখানটাকে আমরা মিওসিস 1 বলবো। এখানে আমাদের কীরকম ডিভিশন হলো? এখানে আমাদের মিওসিস 1 হলো। বাট তুই যদি তার নিচেই দেখিস, তার নিচেই দেখাবার এই সেকেন্ড ডিভিশনের সময় এখানে যা আছে তার নেক্সট জেনারেশনও সেম, অর্থাৎ এখানে কিন্তু ইকুয়েশনাল ডিভিশন হচ্ছে। এখানে কিন্তু ইকুয়েশনাল ডিভিশন হচ্ছে, অর্থাৎ মা বাবার বাচ্চার ক্রোমোজোম সেম হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা অনেকটা ইট ইজ লুক লাইক সিমিলার ইন মাইটোসিস। তাই এটাকে আমরা নাম দিলাম, মাইটোসিস তো বলতে পারি না, এটাকে মিওসিস 2 বলে দিলাম। অর্থাৎ মিওসিস 1ই হচ্ছে অ্যাকচুয়াল, যেখানে সেলের হাফ ডিভিশন হয়, মানে রিডাকশন হয়ে যায়, যা ক্রোমোজোম ছিল তার অর্ধেক হয়ে যায়।
বাট আমরা যদি ইকুয়েশনাল দেখি অর্থাৎ মিওসিস টু দেখি, মানে তার পরের ফেজটাই দেখি যখন ওই এন থেকে আরও দুটো এন তৈরি হতো জেনারেলি, যেটা কিনা একদম সদৃশ বিভাজনের মতো, সেটাকে আমরা মিওসিস টু বলছি, বিকজ ইট ইজ অ্যাক্ট লাইক ইকুয়েশনাল ডিভিশন। তো মিওসিস টু ইজ ইকুয়াল টু মাইটোসিস, প্লিজ রিমেম্বার, শুধু নামটাই মিওসিস টু থাকে, অ্যান্ড দিস ইজ ইকুয়েশনাল ডিভিশন অলসো। এখানে কিন্তু ডিভিশন যেটা হচ্ছে সেটা একদমই ইকুয়েশনাল হয়, প্লিজ রিমেম্বার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইগেন, যে আমরা মাইটোসিস মিওসিসের একটা বেসিক পার্থক্য বুঝলাম, যে মিওসিস ওয়ানের ক্ষেত্রে নর্মালি হাফ হয়ে যায় ক্রোমোজোম সংখ্যা, 2n থেকে n হয়ে যায়, বাট মিওসিস টুতে গিয়ে সেই এন থেকে কিন্তু আবার এন তৈরি হয়, অর্থাৎ যা বাবা মায়ের মধ্যে ছিল সেম নাম্বার অফ ক্রোমোজোমস আর দেয়ার ইন নেক্সট জেনারেশন অলসো। দ্যাট মিনস দিস ইজ মিওসিস টু, অল রাইট, বাট meiosis 2 is similar to mitosis, and that's why this is equational division. So I hope this is absolutely clear. যদি কারো ডাউট থাকে আর একবার ভিডিওটা পজ করে দেখতে পারিস। সিমিলার টু মাইটোসিস যেটা আমি বললাম, এর কি কি ফেজ হয় নাও প্লিজ রিমেম্বার, মাইটোসিসের মতো সিমিলার। এখন মাইটোসিসে কি কি ফেজ ছিল আই থিঙ্ক মনে আছে, আই, পাস্ট, মাই, অ্যালজেব্রা টেস্ট। তো আমাদের প্রফেজ, অ্যানাফেজ, ইন্টারফেজ, প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মেনলি প্রফেজ, অ্যানাফেজ, মেটাফেজ আর টিলোফেজ ছিল, রাইট? সরি আমার একটু ভুল হয়ে গেল, দ্যাট ইজ প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টিলোফেজ, পিম্যাট, এটা তো আমাদের ছিলই কমন। তো যেহেতু মিওসিস টু ইজ সিমিলার টু মাইটোসিস, তার মানে মিওসিস টুতেও আমরা এরকম কিছু ফেজেস কিন্তু পরে দেখব, যেমন প্রফেজ টু, মাইটোসিসও মিওসিসও থাকবে মিওসিস ওয়ানে। তো সিমিলার টু মাইটোসিস হলে প্রফেজ টু হবে, মেটাফেজ টু, অ্যানাফেজ টু, টিলোফেজ টু, কারণ মাইটোসিসে প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টিলোফেজ হয় শুধু নামের আগে 2 বসিয়ে দেয়, কেন নামের পরে, বিকজ দিস ইজ মিওসিস টু। Now first of all we discuss about the part of meiosis 1. meiosis 1 এর মধ্যে কি কি ইভেন্টস হয়, টোটাল 4টে। প্রোফেজ 1 হয়, মেটাফেজ, যেমন মাইটোসিসে হয়েছিল প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টিলোফেজ, এখানেও হয় মিওসিস 1 এর ক্ষেত্রে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টিলোফেজ 1। এবং প্লিজ রিমেম্বার মিওসিস 1 এর কিছু সাব ফেজেস হয়, যেমন লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। প্রোফেজ 1 এ লেপ্টোটিন হয় আর বাকি পরপর শুরু হয়, তো জাস্ট ভালো করে দেখবি। সাব ফেজগুলো ক্লিয়ার হবে আই থিঙ্ক সবার কাছে, LZP ডি স্কোয়ার, বা সব থেকে বেটার হচ্ছে LZPD স্কোয়ার, অর্থাৎ লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। বাট প্লিজ রিমেম্বার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফেজ, কারণ আমরা ক্রসিং ওভার পড়েছিলাম, আই হোপ মনে আছে, আমি বললাম একটু পরে বলবো। তো এই যে পিটা আছে, দিস পি স্ট্যান্ড ফর হোয়াট, দিস পি স্ট্যান্ড ফর প্যাকেটিন, আর এই প্যাকেটিনে কিন্তু আমাদের ক্রসিং ওভার হয়। এটাও শর্ট কোশ্চেনে জিজ্ঞেস করে এক্সামে, যে ক্রসিং ওভার কোন ফেজে হয়, কোন সাব ফেজে হয়। তো এটা মিওসিস 1 এর প্যাকেটিন সাব ফেজে, বা আমরা মিওসিস 1 এর প্যাকেটিন সাব ফেজে হয়, এটা বলতে পারছি। Okay, so let's start with prophase 1 because this is more complicated and prolonged phase. Always আমরা জানি প্রফেজটা একটু লম্বাই হয়, তো দেখ প্রফেজ স্টার্ট ফর পি এন্ড পি ফর প্রলং। প্রফেজ মানে কি ফেজ, প্লিজ রিমেম্বার, প্রলং ফেজ, অর্থাৎ অনেকটা টাইম ধরে হবে, এবং যেটাই বেশি সময় ধরে হবে, যেমন নিউরোসার্জারি কমপ্লিকেটেড হয় বিকজ ইট উইল টেক লটস অফ টাইম, তো ডেফিনেটলি ইট উইল বি কমপ্লিকেটেড। তো এটা কমপ্লিকেটেড হবে এবং লম্বা হবে। তো হোয়াট আর দ্য ফেজেস ইনসাইড দিস, প্লিজ রিমেম্বার অ্যাজ উই ডিসকাস লেপ্টোটিন, জাইগোটিন, আমরা কি কি ফেজ দেখেছি, LZPDT, ওটা ডি স্কোয়ার, সরি আমি তো প্রিফিক্স দিয়ে দিয়েছি, সো ইট ইজ ডি স্কোয়ার। নাও লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, 5টা সাব ফেজ হয়। তো লেটস স্টার্ট উইথ লেপ্টোটিন। ওকে, আমাদের কিন্তু এখান থেকে কোয়েশ্চেন্স আসে, লেপ্টোটিনের ডেসক্রিপশন, জাইগোটিনের ডেসক্রিপশন, বা টোটাল প্রফেজ 1 এক্সপ্লেন করতে দিতে পারে বড় কোয়েশ্চেনে, ক্যারেক্টারিস্টিক্স জিজ্ঞেস করতে পারে, শর্ট কোয়েশ্চেন আসবে, সাইন্যাপস কি, ক্রসিং ওভার কি, দিস কাইন্ড অফ কোয়েশ্চেন উইল দেয়ার ইন ক্লাস 11 এক্সাম। সো লেটস স্টার্ট উইথ লেপ্টোটিন। লেপ্টোটিনে কি হয়, নিউক্লিয়াস এনলার্জ হবে। নিউক্লিয়াস এনলার্জ মিন, as we know, if this is your cell and this is the nucleus, this is the outer covering, if you're talking about this is the central core area of nucleus. So নিউক্লিয়াসটা কি হবে, এক্সপ্যান্ড করবে, নিউক্লিয়াসটা বড় হবে, দ্যাট মিনস সামথিং হ্যাপেন ইনসাইড দিস এরিয়া, কারণ এর ভিতরে ক্রোমোজোম, ডিএনএ, জেনেটিক ম্যাটেরিয়াল এসব আছে, তো এর ভিতরে চেঞ্জেস হলে ডেফিনেটলি দ্য শেপ অফ নিউক্লিয়াস বি ইনক্রিজিং। শেপ অফ নিউক্লিয়াস কী হবে, এরকম করে আগের থেকে কিন্তু বড় হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল নিউক্লিয়াস এনলার্জ হলো, দেন ইচ ক্রোমোজোম ইজ অ্যাটাচ অ্যাট দ্য বোথ এন্ড অফ নিউক্লিয়াস। ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসের বোথ এন্ড অর্থাৎ দুটো প্রান্তে উপর নিচের দিকে কিন্তু যুক্ত হয়ে যাবে। তো ফার্স্টে আমরা দেখলাম, ফার্স্ট ফেজে আমরা কি দেখলাম, নিউক্লিয়াসটা বড় হয়ে গেল, নিউক্লিয়াস এনলার্জ হলো, এবং তারপর ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসের বোথ সাইডে কিন্তু অ্যাটাচ হয়ে গেল, নিউক্লিয়ার এনভেলপ এর বোথ সাইডে ক্রোমোজোমগুলো অ্যাটাচ হলো। দেন হোয়াট হ্যাপেন, দেন
ক্রোমোজোম বিকাম গ্র্যাজুয়ালি ভিজিবল। আমরা মনে আছে পড়েছিলাম যে প্রফেজ ওয়ানে যেটা মেইন ক্যারেক্টারিস্টিক্স হয় যে আমার ক্রোমোজোমগুলো আস্তে আস্তে যে আমাদের ডিফারেন্ট কম্পোনেন্টগুলো, ডিফারেন্ট যে সেল অর্গানগুলো ছিল, নিউক্লিয়াস ছিল, ইয়ার ছিল, গলগি বডি ছিল, এগুলো ডিসঅ্যাপিয়ার করে। আর আমি বলেছিলাম ক্রোমোজোমগুলো কনডেন্স হতে থাকে আর ভিজুয়ালাইজ হতে থাকে, এদিক ওদিক চলে আসে। সেম জিনিস এখানেও হয়। এখানেও এই কারণে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে কনডেন্স হয় আর গ্র্যাজুয়ালি ভিজিবল হয় আন্ডার লাইট মাইক্রোস্কোপ। ওকে, সো দিস ইজ অ্যাবাউট লেপ্রোটিন। লেপ্রোটিনের নিউক্লিয়াস বড় হয়, নিউক্লিয়াসের ভিতর নিউক্লিয়াসের সাইজ বাড়লে কী হবে, ক্রোমোজোমগুলো এদিক ওদিক শিফট হয়ে যাবে। তো ক্রোমোজোমগুলো কী হবে, ক্রোমোজোমগুলো দুটো পোলে শিফট হয়ে যাবে, কিছু ক্রোমোজোম এইদিকে চলে যাবে, কিছু ক্রোমোজোম এইদিকে চলে আসবে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা বোথ এন্ড অফ নিউক্লিয়ার এনভেলপ। যার জন্য কী হবে, গ্র্যাজুয়ালি ভিজিবল হতে থাকবে, কারণ ক্রোমোজোম ভিজুয়াল হবে বিকজ ওয়ের ইন প্রফেজ লেপ্রোটিন লাইট মাইক্রোস্কোপে ক্রোমোজোম আমরা দেখতে পাবো। Next phase if we are discussing, that is zygote, and this is also very very important. জাইগোটিনের ক্ষেত্রে কি হবে, প্লিজ রিমেম্বার, জাইগোটিনের ক্ষেত্রে ক্রোমোজোম কনডেন্স হবে, এটাই মেইন ফেজ। অর্থাৎ আমরা যে জিনিসটা এখন ডিসকাস করলাম, ভিজুয়ালাইজ হওয়ার পর ক্রোমোজোমকে ঘনীভূত হতে হবে, কনডেন্স হতে হবে, অর্থাৎ চারিদিকে নিউক্লিয়াসের ভিতরে বিভিন্ন অবস্থানে ক্রোমোজোমকে কিন্তু ঘন সন্নিবিষ্ট অর্থাৎ কনডেন্স হতে হবে, ঘনীভূত হতে হবে, যাতে ভিজুয়ালাইজ হয় প্রপারলি, যাতে ক্রোমোজোমগুলো একটা অ্যালাইনমেন্টে আসতে পারে। কারণ আমরা জানি এর পরে কী হবে, রাইট? আমরা পড়েছিলাম মাইটোসিসের পরে ক্রোমোজোমগুলো কী হবে, এরকম একটা সেন্টারের মধ্যে অ্যালাইন হয়ে যাবে, একটা লাইনের মধ্যে চলে আসবে প্রপারলি। নো, তো এই জিনিসটাই হয়। তো সেই জন্য আমরা কি দেখলাম না, ক্রোমোজোম কনডেন্স হয় মেইনলি জাইগোটিনে। এরপর সাইন্যাপস, পেয়ারিং অফ নন সিস্টার ক্রোমাটিড অফ হোমোলোগাস ক্রোমোজোম। নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবাই সাইন্যাপসিস আর সাইন্যাপসকে গুলিয়ে দেয়। মেক শিওর, সাইন্যাপস মানে দুটো নিউরনের এন্ড টু এন্ড কানেকশন, যেটা আমরা পড়ি বাংলায় বলি দুটো নিউরনের প্রান্ত সন্নিকর্ষ, দুটো নিউরন কানেক্ট হচ্ছে, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি হেল্পিং ইন ইলেকট্রিক্যাল অর কেমিক্যাল সাইন্যাপস, যার মাধ্যমে নিউরো ট্রান্সমিটার এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়, যেটা আমরা নিউরোলজিক্যাল সিস্টেমে পড়বো। বাট সাইন্যাপসিস কথাটার অর্থ যে এখানে কী হবে, নন সিস্টার যে ক্রোমোজোমগুলো থাকবে, হোমোলোগাস ক্রোমোজোমগুলো, সেগুলো কী হবে, সেগুলো আস্তে আস্তে সেপারেট হয়ে যাবে। সো পেয়ার হয়ে যাবে, পেয়ার হয়ে যাবে না। হোয়াট ডাজ ইট মিন, এখানে কিছু নতুন শব্দ আমরা দেখছি। ফার্স্ট আমরা দেখছি নন সিস্টার ক্রোমাটিডস, আমরা দেখছি ক্রোমাটিডস, আমরা দেখছি হোমোলোগাস ক্রোমোজোম। সো ফার্স্ট অফ অল প্লিজ রিমেম্বার, ইফ ক্রোমোজোমস আর হোমোলোগাস, দ্যাট মিনস দে আর লুক লাইক সেম। তাদের উৎপত্তিও একটা জায়গা থেকে, হোমোলোগাস ক্রোমোজোম মানে, অর্থাৎ এটা যদি সেন্ট্রোমিয়ার হয়, এখান থেকেই ক্রোমোজোমের দুটো বাহু উৎপত্তি হয়েছে, দ্যাট মিনস সেম সেন্ট্রোমিয়ারে দুটো বাহু যুক্ত থাকলে সেটাকে আমরা কি বলবো, হোমোলোগাস ক্রোমোজোম। যদি এটার উৎপত্তি আলাদা আলাদা হতো, লাইট এরকম একটা ক্রোমোজোম হয়ে যেত, আবার এরকম একটা ক্রোমোজোম হয়ে যেত, তাহলে এটাকে আমরা কি বলতাম, দ্যাট ইজ হেটারোলোগাস ক্রোমোজোম অর হেটারোজাইগাস ক্রোমোজোম। যে হোমোলোগাস অর বা হোমোজাইগাস বলতে পারি আমরা, আর এটা হয়ে যেত হেটারোজাইগাস ক্রোমোজোম। কোনো দুটো ডিফারেন্ট সোর্স এবং দেখতেও বিভিন্ন হতে হবে। যেমন আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলতে পারি, ক্যাপিটাল টি ইজ অলসো হোমোজাইগাস, স্মল টি ইজ অলসো হোমোজাইগাস, কারণ দুটোই সেম। বাট যদি ক্যাপিটাল টি স্মল টি হয়, দ্যাট মিনস দিস ইজ দ্য কম্বিনেশন অফ হোমো অ্যান্ড হেটারোজাইগাস হুইচ ইজ কল্ড অ্যাজ হেটারোজাইগাস বিকজ অফ দ্য ল অফ ডমিনেন্ট। মেন্ডেলের প্রকটতা সূত্র অনুযায়ী এটাকে আমরা হেটারোই বলি, কারণ ক্যাপিটাল টিটা সবসময় বড় হাতের বেশি ক্যারেক্টারিস্টিক্স শো করে, বেশি ডমিনেন্ট হয়, তো সেই কারণে এই জিনিসটা হচ্ছে। ওকে, নাও সো প্লিজ রিমেম্বার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ হোমোলোগাস অ্যান্ড হোয়াট ইজ হেটারোজাইগাস। অ্যান্ড নন সিস্টার ক্রোমাটিডস মানে এটার সাথে যে ক্রোমাটিডটা যুক্ত আছে সেটা, this is the non-sister ones. Now if we want to discuss in detail, now we discuss about this sister and non-sister and the synapses in detail on offline class. আমি এটা অনলাইনে বলছি না, we will discuss in our next online class, যেটা কীভাবে কাজ করে কি না, কারণ এটার সাথে কিছু ডিটেল আমাকে বলতে হবে, যেটা আই হোপ সামনে থেকে বললে তোদের জন্য বেশি এফেক্টিভ হবে, তাই আমি অনলাইনের বলছি না। সো সাইন্যাপসে কী হবে, এই যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো আমরা দেখলাম, এগুলো একে অপরের সাথে যুক্ত হবে। ভাব এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম, আর ভাবে এর পাশে এখানে একটা হোমোলোগাস ক্রোমোজোম যদি আমি বানাই, হোমোলোগাস ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার সেম, তো এটা আমার একটা হোমোলোগাস ক্রোমোজোম আমরা দেখতে পাচ্ছি। তো এই দুটো হোমোলোগাস ক্রোমোজোম যদি একে অপরের সাথে কী হয়, যুক্ত হয়, এটার সাথে এখানে যুক্ত হবে, এটার সাথে যুক্ত হবে, রাইট? তো এই যে এর যে আর্ম টু আর্ম কানেকশনটা তৈরি হবে, এই কানেকশনটাকে আমরা সাইন্যাপসিস বলবো। দেখতে পাচ্ছি সেখানে, এই দেখে একটা হোমোলোগাস ক্রোমোজোম, এটা সোর্স একটাই, দুটো আলাদা আলাদা প্রান্ত আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু মার্ক করি, এটা একটা বাহু, এটা একটা বাহু বা আর্ম, এটা একটা আর্ম, এটা একটা আর্ম, এবং নিচের দিকে একই রকমভাবে আমরা আর একটা আর্মগুলোও দেখতে পাচ্ছি, এখান থেকে আর্ম, এখান থেকে এবং এখান থেকে। তো এই যে কানেকশনটা আমরা দেখছি, এই জায়গাটা করে দুটো বাহু এন্ড টু এন্ড কানেক্ট হয়েছে, কোথায়, এই জায়গাটা করে কানেক্ট হয়েছে।
তো এই যে কানেকশনটা পেয়ারিং অফ ক্রোমোজোম, এই জিনিসটাকে আমরা বলছি কি সাইন্যাপসিস, যেটা জাইগোটিন ফেজের মধ্যে হচ্ছে। সো সাইন্যাপসিসের ডেফিনিশন আসতে পারে এবং এক্সপ্লেন করতে দিতে পারে। মেক শিওর ইউ শুড ক্লিয়ার। এখন যতটুকু হলো দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড. As I told you, we will discuss it on the next offline class. Okay, next one. During meiosis, there is a question. You can answer it. Meiosis 1 এ ক্রোমোজোম স্টার্ট পেয়ারিং হয় কোথায়? তো অলরেডি আমরা দেখলাম পেয়ারিং কোথায় স্টার্ট হয়েছে, এখানেই পেয়ারিং হচ্ছে সাইন্যাপসিস অর্থাৎ জাইগোটিনে। দ্যাট মিনস দ্য আনসার ইজ ভেরি ক্লিয়ার, অপশন ইজ দ্য রাইট আনসার. Okay, now homologous chromosome. What does it mean by homologous chromosome? So homologous chromosome, one parental, one maternal chromosome having same position of centromere. As I told you, centromere-টা কিন্তু সেম, একটা সোর্স থেকে তৈরি হয়েছে, একটা প্যারেন্টাল একটা ম্যাটারনাল ক্রোমোজোম, অ্যান্ড দ্য জিন কন্ট্রোলিং সেম ক্রোমোজোম, দ্যাট দে আর জিন অলসো কন্ট্রোলিং দ্য সেম ক্রোমোজোম। এদের মধ্যে জিন থাকে তো একটা পার্টিকুলার পজিশনে, অ্যালিল বলি যেটা, তো সেই জিনগুলো কিন্তু জিনগুলো কিন্তু সেম ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। So that is homologous chromosome. The main source is this, the point of centromere. Centromere যদি সেম থাকে that is homologous, different হলে that is heterologous or heterozygous we can say. Okay, so this is important, and as I told you আমরা এই জায়গাগুলো আবার এই ছোটো ছোটো টার্মিনোলজিগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। সেন্ট্রোমিয়ার, আমাদের ক্রসিং ওভার, তার সাথে আমরা যা যা দেখছি ডিফারেন্ট ফেজেস, হোমোলগাস, হেটেরোলগাস, হোমোজাইগাস, হেটেরোজাইগাস, নন সিস্টার, অ্যালিল, জিনস, আমরা নেক্সট ক্লাসে দেখবো। বাট ফার্স্ট অফ অল সাইন্যাপসিস কি, আই হোপ দিস ইজ ক্লিয়ার, অ্যান্ড হোমোলগাস ক্রোমোজোমের ডিটেলিং আমরা এখানে পেলাম। অ্যান্ড এই যে পেয়ারিং অফ ক্রোমোজোম ইজ কল্ড হোমোলগাস ক্রোমোজোম, অর্থাৎ দুটো ক্রোমোজোমের মধ্যে পেয়ার হচ্ছে, দ্যাট ইজ কল্ড হোয়াট? দ্যাট ইজ কল্ড homologous chromosome, যেটা আমরা এখানে দেখলাম। Now the phase number 3, just a minute. So I hope we're discussing in the homologous chromosome. I hope this is absolutely clear, but আমি যেমনটা বললাম আমরা এটা আবার ডিসকাস করব। Now next is synaptonemal complex. Now synaptonemal complex is very important complex. এটা আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে পাই, and that is nothing but the pairing of chromosome. হোমোলোগাস ক্রোমোজোম যখন পেয়ার করছে, দেখে এই জায়গাটাতে কি হচ্ছে, এটা একটা ক্রোমোজোমের বাহু থাকছে, এটা আর একটা বাহু থাকছে, দুটো ক্রোমোজোমের বাহু একটা জায়গায় গিয়ে ওভারল্যাপ করছে। তো এই যে জায়গাটা, এটা আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে যদি দেখি তাহলে প্রপারলি পেয়ারিংটাকে অবজার্ভ করব এবং ভিজিবল হবে, একটা কমপ্লেক্স তৈরি হবে দুটো মিলিয়ে, সেই কমপ্লেক্সটার নাম হয়ে যাবে সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স। তো সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স কি এক্সামে আসতে পারে? তো আমরা লিখবো হোমোলোগাস ক্রোমোজোম. Inside the homologous chromosome, what happened? The arms are try to connect with each other in the synaptic phase, and what happened? The pairing takes place in between them. Homologous chromosome মধ্যে পেয়ারিং হচ্ছে, বন্ধন হচ্ছে, যার কারণে কি হচ্ছে, একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে, যে মাঝখানে এই জায়গাটা করে একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে, সেই কমপ্লেক্সটাকে আমরা সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স বলছি। ওকে, সো দিস ইজ দ্য থার্ড পার্ট অফ আওয়ার জাইগোটিন। কারণ আমরা লেপ্টোটিনে বেশি কিছু দেখিনি, বাট জাইগোটিনে আমরা তিনটে এরিয়া দেখলাম, সাইন্যাপসিস বুঝলাম আমরা, হোমোজাইগাস ক্রোমোজোম বুঝলাম আমরা, হোমোলোগাস ক্রোমোজোম, এবং সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স বুঝলাম। তো এক্সামে তিনটেকে আলাদা আলাদা করেও দিতে পারে, বা একসাথে বলতে পারে এক্সপ্লেন জাইগোটিন সাবফেজ ইনসাইড দ্য মিওসিস 1। তো তোকে পুরো জিনিসটা কিন্তু লিখতে হবে ঠিক এইভাবে। ওকে, নাও next is the phase number 4 is a bivalent tetrad chromosome formation. Now this is again very important. আমরা অলরেডি প্যাকেটিনে দেখেছি, নেক্সট ফেজ আমরা প্যাকেটিনে দেখবো, বাট বাইভ্যালেন্ট অর টেট্রাড ক্রোমোজোম ফর্মেশন, হোয়াট ডাজ ইট মিন? বাইভ্যালেন্ট অর টেট্রাড, সো বাইভ্যালেন্ট মিনস যার মধ্যে দুটো আলাদা আলাদা ক্রোমোজোমাল পজিশন থাকছে। দ্যাট মিনস ইফ দিস ইজ দ্য সেন্ট্রোমেয়ার, এখান থেকে ক্রোমোজোম আসছে, এখান থেকে, সো দ্যাট ইজ বাইভ্যালেন্ট, কারণ দুটো আলাদা সিস্টার আছে, নন সিস্টার ক্রোমাটিড যেগুলো বলি, তো দুটো আলাদা আলাদা আর্ম থাকার জন্য দ্যাট ইজ বাইভ্যালেন্ট। অ্যান্ড হোয়াই ইট ইজ কল্ড টেট্রাড? বিকজ আমরা যদি এর আলাদা আলাদা বাহুগুলোকে কম্পেয়ার করি তাহলে আমরা চারটে বাহু পাই। দেখ, এখানে একটা বাহু, এখানে একটা বাহু, এখানে একটা আর্ম, এবং এখানে একটা আর্ম। সো 4 arms we are getting, and that is called tetrad. And bivalent, what does it mean? কারণ দুটো বাহু মিলিয়ে একটা ক্রোমোজোম হয়, এবং এটা মিলে তাই হয়। তো সেই কারণে আমরা কি বলছি, এই দুটোকে একসাথে বলছি বাইভ্যালেন্ট, এবং টেট্রাড বলছি কারণ চারটে আলাদা আলাদা আর্ম থাকছে সেই কারণে। তো এখানে কিন্তু বাইভ্যালেন্ট বা টেট্রাড ফর্মেশন হয়েও যাচ্ছে। কী করে আবার একটা নতুন বাইভ্যালেন্ট বা টেট্রাড ফর্মেশন হচ্ছে, একটু যদি বোঝার চেষ্টা করিস, যে এখানে তোর ক্রোমোজোম আছে, জাস্ট ফর এক্সাম্পল আমি এটা হোমোলগাস বানালাম, এবং এখানে আছে। ওকে, নাও হোয়াট হ্যাপেন? আমরা দেখলাম সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স তৈরি হচ্ছে কখন? যখন এই ক্রোমোজোমটা এখানে আসছে, এই ক্রোমোজোমটা এখানে আসছে। এখন যদি এটাকে আমি একটু এরকমভাবে বানাই, তো হোয়াট কাইন্ড অফ স্ট্রাকচার উই আর গেটিং? আমরা দেখছি যে এটা এই দিকে চলে যাচ্ছে, এবং এটাও সেমভাবে এই দিকে চলে আসছে।
রাইট। সো কিছু জায়গা থেকে এদের দুজনের মধ্যে কমন হয়ে যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটা এটার সাথে মিশে গেল এবং এই জায়গাটা এখানের সাথে মিশে গেলো, তো কমন কিছু পেলাম। এই কারণে কি হলো, নতুন যে কমপ্লেক্সটা তৈরি হচ্ছে বা টেট্রাড ফর্মেশন হচ্ছে, সেটা কিসের মধ্যে হচ্ছে, কোন জায়গাটার মধ্যে হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু এই এরিয়াটুকুর মধ্যে, এইটুকুর মধ্যে। কারণ এই দুটোকে যদি আমরা আলাদা করি, যে নতুন কমপ্লেক্সটা হচ্ছে, ইট ইজ লুক লাইক দিস, এরকম, এবং তার সাথে নিচের দিকে এরকম একটা এরিয়া তৈরি হচ্ছে। আর এই পাশ থেকে আমাদের কি হচ্ছে না, এই পাশ থেকেও কিন্তু আমরা দুটো আলাদা কমপ্লেক্স পাচ্ছি, এদিকে এবং এইদিকে। অর্থাৎ আমরা ইন্ডিভিজুয়াল বানালে ইট ইজ লুক লাইক একটা এই দিক থেকে আসছে, এই দিক থেকে আসছে, আর তার সাথে we are getting একটা এদিক থেকে আসছে এবং এদিক থেকে আসছে, এবং এদের মধ্যে কমন কিছু এরিয়া থাকছে যেখানে দুজনে মিশে থাকছে। ধরে নিই আমরা এই জায়গাটা নিয়ে নিলাম, ধরে আমরা এই জায়গাটা নিয়ে নিলাম। ওকে, তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য টেট্রাড ফর্মেশন অর বাইভ্যালেন্ট, কারণ দুজন একে অপরের সাথে মিশছে। তো এই মিশাটাকে আমরা ক্রসিং ওভার বলি, ক্রস হচ্ছে একে অপরের সাথে, এবং ক্রসিং ওভারের ফলে কী হচ্ছে, রিকম্বিনেশন তৈরি হচ্ছে। কিছু বৈশিষ্ট্য এখান থেকে এখানে চলে আসছে, কিছু বৈশিষ্ট্য এখান থেকে এখানে চলে যাচ্ছে। তো প্লিজ রিমেম্বার দিস পাথওয়ে, তাহলে কখনো ভুলবো না আমরা যে ইফ ইফ if crossing over happens, now what happens, if crossing over happens, then definitely distance between genes, just a minute, linkage happens, then distance are very low, that means crossing over, if linkage happens or distance are very close, that means crossing over is actually মিনিমাম অ্যান্ড রিকম্বিনেশন ইজ অলসো মিনিমাম। ভালো করে বুঝবি এই রিলেশনটা। মনে কর এখানে একটা ক্রোমোজোমের আর্ম আছে আর এখানে একটা ক্রোমোজোমের আর্ম আছে, ওকে। সিমিলারলি এখানেও একটা ক্রোমোজোমের আর্ম আছে, এখানেও ক্রোমোজোমের আর্ম আছে, ওকে। কমন বানিয়ে দিলাম। এখন দেখ, এখন মনে কর এখানে একটা জিন আছে আর এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, ওকে। ভালো করে বোঝ জিনিসটা। এবং এখানেও জিন আছে, এখানেও জিন আছে, জাস্ট ফর এক্সাম্পল। এখন যদি what happen if it start to divide from end to end connection, now what happen if it start to divide from this, এখান থেকে যদি ভেঙে যায় তাহলে what happen, তাহলে কিন্তু এক্ষেত্রে ক্রোমোজোমগুলো আলাদা আলাদা হয়ে যাবে, এখানেও আলাদা হয়ে যাবে, এখানেও আলাদা হয়ে যাবে। দ্যাট মিনস আমরা বুঝতে পারছি যে যদি ডিস্টেন্স বেশি থাকে দুটো জিনের মধ্যে, দেখ এখানে এখানে যা ডিস্টেন্স জিনের মধ্যে, এখানে তার থেকে অনেক কম, তো ডিস্টেন্স যদি আমার বাড়ে তাহলে কিন্তু ডিভাইড হয়ে গিয়ে আলাদা হওয়ার অ্যাবিলিটিও ম্যাক্সিমাম থাকে। অর্থাৎ আমরা বলতেই পারি যে ডিভাইড হয়ে আলাদা হওয়ার অ্যাবিলিটি মানে ক্রসিং ওভার, তাই ডিস্টেন্স বাড়লে ক্রসিং ওভার কিন্তু বাড়ার চান্স থাকে। বাট ওয়্যার অ্যাজ ইন কেস অফ দিস, এখানে কি হচ্ছে, ওয়্যার অ্যাজ ইন কেস অফ দিস ইফ ইউ ডিসকাস, এখানে ডিস্টেন্স কিন্তু অনেক কম আছে। এখন সেই জন্য ক্রসিং ওভার হয়ে গেলে কি হচ্ছে, এই দুটো জিন আলাদা হতে পারছে না, একে অপরের সাথে থেকে আলাদা হতে পারছে না। তার জন্য এটা নতুন কোনো জিনিসের সাথে মিশতেও পারবে না, এই কিন্তু পারবে আর একটার সাথে মিশতে, কারণ আলাদা হয়ে গেছে, এখানে অন্য কেউ আসতে পারবে, বাট ইট ইজ ফিল্ড, সো any other genes cannot enter inside this chromosome, নতুন ক্যারেক্টারিস্টিক্স আসবে না। দ্যাট মিনস যদি ডিস্টেন্স কম থাকে তাহলে ক্রসিং ওভারও কিন্তু কম থাকবে। আর ক্রসিং ওভার কম হলে কি হলো, নতুন বৈশিষ্ট্য আসবে না, নিউ ক্যারেক্টারিস্টিক্স আর নট কামিং বিকজ দিস ইজ অলরেডি ফিল্ড উইথ জিনস। নতুন জিন না আসলে, নতুন ক্যারেক্টারিস্টিক্স না আসলে রিকম্বিনেশনও হবে না। রিকম্বিনেশন ইজ নাথিং বাট দ্য মিক্সচার অফ ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স উইথ ইন এ সিঙ্গেল এরিয়া। তো সেখানে কী হবে, ডিস্টেন্স কমলে ক্রসিং ওভার কমছে এবং রিকম্বিনেশনও কিন্তু কমে যাবে। বাট এখানে ঠিক উল্টোটা হবে, ডিস্টেন্স বাড়ছে, এখানে ডিস্টেন্স বেশি, ক্রসিং ওভার বেশি, তাহলে নতুন জিনে এসে এখানে নতুন ক্যারেক্টারিস্টিক্স ফর্ম করার অ্যাবিলিটি বাড়বে, তাই রিকম্বিনেশনও ম্যাক্সিমাম। সো প্লিজ রিমেম্বার দিস রিলেশন, কোশ্চেন এখান থেকেই আসে, আর এটা ক্লিয়ার থাকলে জেনেটিক্স বুঝতে সুবিধা হবে যে ডিস্টেন্স কম থাকলে ক্রসিং ওভার কম হয়, রিকম্বিনেশন কম হয়, ডিস্টেন্স বেশি থাকলে ক্রসিং ওভার বেশি হয়, রিকম্বিনেশন বা বেশি হয়। এখন আই হোপ এভরিওয়ান নো হোয়াট ডাজ ইট মিন বাই ক্রসিং ওভার অ্যান্ড রিকম্বিনেশন। অলরেডি আমি বেসিকটুকু বলেছি এবং রিকম্বিনেশন ক্রসিং ওভারের আরও ডিটেলস ক্লাস 12 জেনেটিক্স চ্যাপ্টারে আছে। ওকে, সো লেট গেট ব্যাক টু স্টাডিজ। আমরা ছিলাম ইন দিস ফেজ, নাও ওয়ার ইন থার্ড ফেজ, যেখানে ক্রসিং ওভার অ্যাকচুয়ালি হয়। প্যাকেটিন, প্লিজ রিমেম্বার, আমি অলরেডি বলেছি PZP D2 বা D স্কোয়ার। তো পি হচ্ছে 3 নম্বর ফেজ যেখানে ক্রসিং ওভার হয়, অ্যান্ড দ্যাট থার্ড ফেজ ইজ কল্ড, সাব ফেজ ইজ কল্ড প্যাকেটিন উপদশা। তো প্যাকেটিন উপদশা বা প্যাকাইটিন উপদশা বা প্যাকেটিন সাব ফেজে কী হয়, ডিউরিং দিস ফেজ বাইভ্যালেন্ট ক্রোমোসোম নাও ক্লিয়ারলি ভিজিবল অ্যাজ টেট্রাড। তো আমরা যে বাইভ্যালেন্ট ক্রোমোসোম বা টেট্রাডগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু ক্লিয়ারলি ভিজিবল হয়,
পরিষ্কার বোঝা যায়, অ্যান্ড ইট ইজ দ্য লার্জেস্ট ফেজ অফ স্পারম্যাটোজেনেসিস ইন হিউম্যান বিং। এই জিনিসটাই মানুষের স্পারম্যাটোজেনেসিসের ক্ষেত্রে, অ্যান্ড উই নো হোয়াট ডাজ ইট মিন বাই স্পারম্যাটোজেনেসিস, উই উইল ডিসকাস definitely we will be discussing this thing in our previous class, that it is the process of sperm formation. Spermato means sperm and genesis means formation. The sperm formation, and there are a lot of steps involved in this case, as we know, the sporogenium cell, primary tissues, that is the primary spermatid, secondary spermatocyte, sorry, then spermatid, and then sperm, right? তো spermatogenesis মানে sperm formation। তো হিউম্যানের sperm formation বা স্পারমেটোজেনেসিসের যে সেল ডিভিশন হয়, মিওসিস হয়, তো সেই মিওসিসের প্রসেসটা সব থেকে লার্জেস্ট হয়, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। নাও ক্রসিং ওভার এই ফেজেই হয়, হাজারবার এইটাই জিজ্ঞেস করে যে ক্রসিং ওভার কোন সাব ফেজে হয়, তো এটা প্যাকেটিনে হয়, প্লিজ রিমেম্বার। তো ক্রসিং ওভার ছাড়াও এখানে কি হয়, মেনলি দুটো মেন ইম্পর্টেন্ট ইভেন্ট এখানে হয়, রিকম্বিনেশন হয় আর ক্রসিং ওভার হয়। রিকম্বিনেশন অলরেডি আমরা দেখলাম, নতুন বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স আসার অ্যাবিলিটি। সো দিস স্টেজ অফ characterized by the appearance of recombination nodule. নোডিউল মানে এরকম ছোট 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 গর্তের মতো অংশ, বা ছোট 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 আমরা বলতে পারি ডিপ্রেশন বা মার্ক, দিস আর কল নোডিউল। সো নোডিউল ফর্ম হচ্ছেন দিস আর নাথিং বাট রিকম্বিনেশন নোডিউল। রিকম্বিনেশন মানে কি, দুটো ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স মিক্স হওয়ার ফলে এরকম নোডিউল তৈরি হয়েছে। সো এক্সামে জিজ্ঞেস করতে পারে দ্য মেইন সাইন অফ রিকম্বিনেশন ইজ দ্য রিকম্বিনেশন নোডিউল। রিকম্বিনেশন নোডিউলের মতো এরকম খণ্ডক বলে বাংলায়, রিকম্বিনেটিং খণ্ডক বা বিনিময়কারী খণ্ডক, যেটা আমাদের প্যাকেটিনে ফর্ম হয়, আর যেটা সাইন যে রিকম্বিনেশন হয়ে গেছে, তার মানে ক্রসিং ওভার হবে। সো ইট ইজ দ্য ইন্টারমিক্সিং অফ জেনেটিক ম্যাটেরিয়াল। ক্রসিং ওভার মানে অলরেডি আমরা জানি কি, ইন্টারমিক্সিং অফ জেনেটিক ম্যাটেরিয়াল। এতক্ষণ যেটা বুঝলাম, এখানে যে এখানে একটা ক্রোমোজোমের বাহু, এখানে একটা ক্রোমোজোমের বাহু, এখন এখানে একটা ক্রোমোজোম আছে, এখানে একটা ক্রোমোজোম আছে, এই বাহুটার মধ্যে যদি ইন্টারমিক্সিং, অর্থাৎ এই বাহুটা এখান থেকে যদি এখন এখানে চলে যায়, তাহলে কি হবে, এদের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স আদান প্রদান হবে। তো এই যে আদান প্রদান, এই যে ইন্টারমিক্সিং, দিস ইজ নাথিং বাট ক্রসিং ওভার, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। রিকম্বিনেশন নোডিউল আমি বললাম, ভেরি সিম্পল থিং, প্লিজ রিমেম্বার। ওকে, নাও ক্রসিং ওভার ইজ এনজাইম মেডিয়েটেড প্রসেস, ভেরি ইম্পর্টেন্ট। উইথাউট এনি এনজাইম এরকম হবে না, এই যে মিশে যাচ্ছে, this will not happen without any enzyme, and the name of the enzyme is recombinase, very important for MCQ, very important। এক নম্বরে জিজ্ঞেস করে কোন উৎসেচক ক্রসিং ওভারে সাহায্য করে, which enzyme help in crossing over process, the answer is recombinase enzyme। okay, now the chromosome continue to become shorter and thinner। আমরা দেখি ক্রোমোজোম শর্ট হয়, থিন হয়, অলরেডি প্রফেজে পড়েছিলাম আমরা মেটাফেজের ক্ষেত্রে, তো সেই জিনিসটাও কিন্তু এই এনজাইমটা দিয়ে হয় এবং এই প্যাকেটিংয়ে হয়। তো আই হোপ দিস ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার যে কী আমরা ডিসকাস করলাম এখানে। রিকম্বিনেশন নোডিউল, আমরা ক্রসিং ওভার দেখলাম, আমরা দেখলাম লার্জেস্ট হয় স্পারম্যাটোজেনেসিসের ক্ষেত্রে হিউম্যানে, এবং ক্রসিং ওভার এখানে হচ্ছে। নেক্সট ইজ ডিপ্লোটিং। ক্রসিং ওভার শুরু হয় এখানে মানে প্যাকেটিনে, বাট শেষ হয় কোথায়, কমপ্লিট হয় ডিপ্লোটিনে, ভেরি ইম্পর্টেন্ট। এগেন ক্রসিং ওভার থেকে এটাও জিজ্ঞেস করে, ইন উইচ ফেজ ক্রসিং ওভার স্টার্টেড অ্যান্ড ওয়্যার ইটস এন্ড। তো স্টার্ট ইন প্যাকেটিন, এন্ড উইথ এন্ড ইন ডিপ্লোটিন। দুটো হোমোলোগাস ক্রোমোজোম স্টার্ট সেপারেটিং ফ্রম ইচ আদার এক্সেপ্ট এট দ্য সাইট অফ ক্রসিং ওভার। অর্থাৎ বুঝতে পারছিস, যেখানে মিশে গেছিলো সেখান থেকে ক্রোমোজোমগুলো আলাদা হওয়া শুরু করে। এখানে ক্রোমোজোম ছিল, এখানে ক্রোমোজোম ছিল, এখানে ক্রোমোজোম ছিল, এখানে ক্রোমোজোম ছিল। এখন যদি মনে কর এই পজিশনে এরা মিশে গেছিলো, জাস্ট ফর এক্সাম্পল এই জায়গাটা যদি মানে এখানে যদি মিশেছিল এই পজিশনটাতে, তো এইটুকু এরিয়া বাদ দিয়ে এরা সেপারেট, এই সেপারেশনের এরিয়াটা বাদ দিয়ে এরা সেপারেট হওয়া শুরু করে, মানে এখান থেকে ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যায়। তো দিস সেপারেশন ইজ হ্যাপেন ইনসাইড দিস ডিপ্লোটিন, যে দ্য টু হোমোলোগাস ক্রোমোজোম স্টার্ট সেপারেটিং ফ্রম ইচ আদার, বাট কোন এরিয়াটায় সেপারেট হয় না, এক্সেপ্ট, দিস ইজ ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সাইড অফ ক্রসিং ওভার সাইড ছাড়া এই জায়গাটা কিন্তু এটা আলাদা হয় না, বাকি সব জায়গা থেকে সেপারেট হতে থাকে। আমি আবারও বলছি, ক্রসিং ওভার, সেপারেশন, হোমো হেটারোলোগাস, এগুলো আমরা নেক্সট অফলাইনে আবার ছোট করে ডিসকাস করব। ডিসোসিয়েশন অফ সাইনোপটিমাল কমপ্লেক্স, আমরা জানি কমপ্লেক্স মানে কি, যখন দুটো জায়গা এরকম করে মিশে গেছিলো। সাইনোপটিমাল কমপ্লেক্স আমরা একটু আগে দেখলাম, সাইনোপটিমাল কমপ্লেক্স মানে এই জায়গাটা বলছিলাম যেখানটা এটা ওভারল্যাপ করেছিল, তো এটা ডিসোসিয়েট হয়ে যায়, যেহেতু আলাদা হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাওয়ার কারণে কী হয়, এটাও মিশে যায়, ডিসোসিয়েট হয়ে যায়। আর সেই সময় কি হয়, একটা এক্স শেপ স্ট্রাকচার তৈরি হয়, শেপ অফ ক্রোমোজোম এক্স ইজ কল্ড কায়াজমাটা। অর্থাৎ কায়াজমাটা মানে এরকম এক্স শেপ স্ট্রাকচার অফ ক্রোমোজোম, অ্যান্ড ইট ইজ ওনলি ফাউন্ড ইন কেস অফ ডিপ্লোটিন। এক্সামে এটাও জিজ্ঞেস করতে পারে কায়াজমাটা কোথায় দেখা যায় এবং কি। সো কায়াজমাটা ইজ ফাউন্ড ইনসাইড ডিপ্লোটিন, অ্যান্ড দিস ইজ নাথিং when synoptimal complex dissociate from each other, it will form a egg-shaped structure of chromosome, and that is called chiasmata.
অ্যান্ড কোথায় পাওয়া যায়? ইট ইজ হ্যাপেনিং ইন ডিপ্লোটিন সাবফেজ। দ্য ক্রোমোজোম কন্টিনিউ টু কন্ট্রাক্ট, এরপরেও ক্রোমোজোম সংকুচিত হতে থাকে, কন্ট্রাক্ট হতে থাকে, আর প্রসেসটা কন্টিনিউ চলতে থাকে। সো ডিপ্লোটিনে আমরা ক্রসিং ওভার কমপ্লিট হয় দেখলাম, শুরু হয়েছিল প্যাকেটিনে, দুটো ক্রোমোজোম সেপারেট হয়ে যায় হোমোলোগাস, বাট শুধু ক্রসিং ওভার যে জায়গাটায় হয়েছিল সেই জায়গাটা থেকে সেপারেট হয় না, বাকি সব জায়গা থেকেই হয়। আর সাইনোপটিমাল কমপ্লেক্স ডিসোসিয়েট হয়ে যায়, যার জন্য এক্স শেপ ক্রোমোজোম হয়ে যায়, ক্রোমোজোমের শেপগুলো এক্স হয়ে যায়, দ্যাট ইজ কল্ড কায়াসমাটা, অ্যান্ড তারপর এদের প্রসেসটা কন্টিনিউ থাকে। নেক্সট ইজ diakinesis. I hope this is clear. Move on to the next phase, which is diakinesis. Now, in diakinesis, what happened? Please remember, chiasmata move to the tip termination of many strip of the remain at the tip. অর্থাৎ chiasmata আস্তে আস্তে মুভ করতে থাকে টিপের দিকে। দ্য ক্রোমোজোম আর ফুলি কনডেন্স, এই ফেজে কিন্তু ক্রোমোজোমগুলো হাইলি কনডেন্স থাকে। নিউক্লিয়াস আর নিউক্লিয়ার এনভেলপ ডিসঅ্যাপিয়ার করে, বুঝতেই পারছিস, আবার প্রোফেজের দিকে ফিরে আসছে, আর স্পিন্ডেল ফাইবার ফর্মেশন স্টার্ট হয়। এতটা হওয়ার পর আমাদের বাকি ফেজগুলো, অর্থাৎ এতটা তো প্রফেজেই ছিল, আমরা তো এটা প্রফেজই কন্টিনিউ করছি। দিস অল দ্য থিংস আর ইনক্লুডিং ইন প্রফেজ, রাইট? প্রফেজ 1। সো ওকে, সো আমরা এটা প্রফেজ 1 ডিসকাস করলাম, আর আমরা আগেও পড়েছি যে প্রফেজে আমরা কি হয়, মেনলি আমরা প্রফেজ কিন্তু এইগুলোই দেখি যেগুলো শেষে দেখছি, যে ক্রোমোজোম কনডেন্স হওয়া শুরু হয়, নিউক্লিওলাস বাকি যে এনভেলপ সেগুলো ডিসঅ্যাপিয়ার করে, স্পিন্ডেল ফাইবার ফর্মেশন শুরু হয়। একটু মাইটোসিসটা মনে কর প্রফেজটা, তাহলে দেখবি সিমিলারিটি পাবি, এই লাস্টের 3টে পয়েন্টের সাথে সিমিলারিটি পাবি মাইটোসিস। এতক্ষণ আমরা প্রফেজ 1-এর ডিটেল পড়লাম যে সাবফেজগুলো হয়, বাট তারপর আমরা আবারও সেই প্রফেজের বেসিক ফান্ডামেন্টাল, যে ক্রোমোজোম কনডেন্স হলো, এখানে ক্রোমোজোম কনডেন্স হয়ে গেছিলো, এই জায়গাগুলো কনডেন্স হয়ে গেছে, দেখ নিউক্লিয়ার এনভেলপ নেই, কিচ্ছু নেই, সব চলে গেছে, তারপর ওগুলো ডিসঅ্যাপিয়ার করে গেছে, স্পিন্ডেল ফাইবার তৈরি হয়ে যাবে পোল থেকে এরকম করে, এবং স্পিন্ডেল ফাইবারগুলো কী হবে, ক্রোমোজোমের সাথে অ্যাটাচ হবে। বাট তার আগে ক্রোমোজোমগুলোকে কী হতে হবে, এরকম করে অ্যালাইন হতে হবে, তবেই তো স্পিন্ডেল ফাইবারগুলো এইভাবে কানেক্ট হবে ক্রোমোজোমের সাথে, এবং যখনই কানেক্ট হবে তখন কী হবে, ক্রোমোজোমগুলোর পরে মাঝখান থেকে ভেঙে যাবে, যেটা হয় অ্যাজ ইউজুয়াল। তো দিস ইজ অ্যাবাউট আওয়ার diakinesis. By the end of diakinesis, the nucleolus disappear, nuclear envelope breakdown. তো আমরা জানি এগুলো, ডায়াকাইনেসিসের পরে প্রোফেজ শেষ হয়ে যায়, মেটাফেজ অ্যানাফেজ শুরু হবে, তার মানে নিউক্লিওলাস তো কমপ্লিট ডিসঅ্যাপিয়ার হতে হবে, যেটা অ্যানাফেজের প্রোফেজে হয়, এবং নিউক্লিয়ার এনভেলপ যেটা থাকে সেটা কমপ্লিট ভেঙে যাবে, ব্রেকডাউন হয়ে যাবে। সো দের ইজ অ্যান কোয়েশ্চেন, ট্রাই টু আনসার ইট। নেক্সট ইজ মেটাফেজ। তো একই রকম প্রফেজের পর আমরা যদি দেখি, আমরা 4টে ফেজ, প্রফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, টিলোফেজ পড়েছিলাম, মানে প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টিলোফেজ। তো প্রফেজ 1-এর পর মেটাফেজ, দেন অ্যানাফেজ 1, অ্যান্ড দেন টিলোফেজ 1। সো দ্যাট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ মেটাফেজ, যেরকম হয়, যেরকম মেটাফেজ হয় আমাদের মাইটোসিসের, সেম। স্পিন্ডেল ফাইবার ফর্মেশন কমপ্লিট হয়ে যায়, বাইভ্যালেন্ট টেট্রাডস আর অ্যারেন্ডিজ রেকর্ডে, এখানে একটা নতুন কথা অ্যাড হবে, ক্রোমোজোম অ্যাড হবে না, বাইভ্যালেন্স হয়ে যাবে। সো দ্যাট মিনস এখানে যারা হচ্ছে অ্যাটাচ হচ্ছে, এখানে আমরা জানি যে অ্যারেঞ্জ হয়ে যাবে ইকুয়েটারে, এরকম ক্রোমোজোম ছিল, এখানে আমাদের এরকম করে সবাই অ্যাড হয়ে যাবে। বাই ব্যালেন্স বা টেট্রাড আমরা জানি 4টে আলাদা আলাদা বাহুকে বোঝায় এবং 2টো ক্রোমোজোমকে বোঝায়। আর তারপর কী হবে, আর্মস অফ দ্য ক্রোমোজোম আর রাইট অ্যাঙ্গেল টু দ্য স্পিন্ডেল ফাইবার, আর্মগুলো কিন্তু রাইট অ্যাঙ্গেলেই থাকবে যাতে যুক্ত হতে পারে প্রপারলি, এবং এরপর নেক্সট এখানেও এরকম পোল, এবং এখানেও এরকম করে স্পিন্ডেল ফাইবারগুলো কানেক্ট হয়, অ্যান্ড দেন দ্য সেন্ট্রোমিয়ার আর অ্যালাইন ইন টু রোজ। সেন্ট্রোমিয়ারগুলো কী হয়, 2টো রোতে এরকম অ্যালাইন্ড হয়ে যায়, সমানভাবে অ্যালাইন্ড হয়ে যায়, এবং তারপর শুরু হয় পুলিং পুশিং মুভমেন্ট ইন অ্যানাফেজ। So what happened in case of anaphase? If we discuss in case of anaphase, the homologous chromosome separate, sister chromatid remain associated with their centromere. Homologous chromosome separate হয়ে যাবে, বিনো, এটা উপর দিকে চলে যাবে, এটা নিচের দিকে চলে আসবে, স্পিন্ডেল ফাইবারগুলো স্টিল এইভাবে যুক্ত থাকছে, সেন্ট্রোমেয়ারগুলো ডিফারেন্সিয়েট হয়ে গেল, যেমনটা আমরা পড়েছিলাম অ্যানাফেজে। সিন্স ওয়ান ক্রোমোজোম from each pair is moving towards one pole, no chromosome in each daughter nuclei become half and no chromosome are present. So this is the answer. This will come on your theory exam. আমাকে তো এটাই লিখে আসতে হবে যে কেন আমরা মিওসিস 2 যখন পড়লাম, সেক্ষেত্রে যে 2n-টা ছিল সেটা যখন মিওসিস 1 হলো তখন n আর n হয়ে গেল। So this is normally happen in case of মিওসিস 1, বাট যখনই নেক্সট ফেজ মিওসিস 2 শুরু হলো, যখন এগুলো সাব ডিভিশন হলো, তখন এগুলো তার প্যারেন্টের সাথে একদম সিমিলার হলো, একদম সিমিলার, কোনো ডিসিমিলারিটি নেই। তো এই যে সিমিলারিটি, এগুলো কেন হচ্ছে, যখন আমরা ডিসকাস করলাম ডিটেলে, উই আর গেটিং দিস আনসার, যে যেহেতু ওয়ান ক্রোমোজোম ফ্রম ইচ আদার ইজ পেয়ারিং, একজন কিন্তু পেয়ার করে, এই প্রসেসটা আমরা পরের দিনকে আবার অফলাইনে একবার দেখবো, যেহেতু একজন পেয়ারিং করছে আর একজনই পোলের দিকে মুভ করছে, তাই নাম্বার অফ ক্রোমোজোম ডটার নিউক্লিয়ায় যা থাকছে তার থেকে হাফ হয়ে যাচ্ছে, নাম্বার অফ ক্রোমোজোম আর প্রেজেন্ট ইন দ্য সেল। সেই কারণে আমরা
প্রথম কথা 2n থেকে n পাচ্ছি এবং তারপর n থেকে নর্মালি যেরকম কন্টিনিউ হয় সেরকম হচ্ছে। সো দিস অ্যানাফেজ ওয়ান অ্যান্ড দিস প্রসেস উইল ডিসকাস ইট লেটার। তোরা সবাই এইটুকু অব্দি অ্যাটলিস্ট কমপ্লিট করে রাখিস, ওকে? So I hope this is absolutely clear. Now, and please remember this relation, this is very important, যে লিঙ্কেজটা না পড়লেও চলবে, এটা 12-এর কনসেপ্ট, বাট ডিস্টেন্স, ক্রসিং ওভার আর রিকম্বিনেশন এটা কিন্তু মাথায় রেখেছে। ছোটো ছোটো জায়গা যেগুলো বললাম, মেটাফেস ওয়ানে ক্যারেক্টারিস্টিক্স দিতে পারে 11 এক্সামে, এনএফএস ওয়ানে যেরকম দেয়, কেন হয় রিজনটা জিজ্ঞেস করতে পারে যে কেন হাফ হয়ে যায়, কেন ইকুয়াল থাকে মিওসিস 2-তে, মিওসিস 1-2-তে কী কী ফেজেস হয়, ডিপ্লোটিনের ক্যারেক্টারিস্টিক্স, ক্রসিং ওভার কী, সাইনাপটিমাল কমপ্লেক্স এক্সপ্লেন করতে দেবে, উইচ এনজাইম হেল্প ইন ক্রসিং ওভার কোথায় শুরু হয় কোথায় শেষ হয়, ক্যারেক্টারিস্টিক্স অফ ডিপ্লোটিন, দেন ক্রসিং ওভার ডেফিনিশন, রিকম্বিনেশন নোডিউল কী, দেন প্যাকেটিন সম্পর্কে দিল, ক্যারেক্টারিস্টিক্স অফ প্যাকেটিন, কোথায় লার্জেস্ট হয়, প্যাকেটিন সাবফেসে মেইনলি কোন ক্রসিং কোন ইভেন্ট হয়, তো ইট ইস ক্রসিং ওভার। দেন যেমন বললাম বাইভ্যালেন্ট টেট্রা, সাইনোটিমাল কমপ্লেক্স, হোমোলোগাস ক্রোমোসোম, সাইন্যাপসেস, zygotin, leptotin, this type of question will come. Direct question, no indirect question in 11 exam, একদম ডিরেক্ট স্ট্রেট কাট ইজি কোশ্চেন আমাদের বোর্ডে কিন্তু জিজ্ঞেস করা হয়, যেটা নিটে কোনো দিক থেকে জিজ্ঞেস করা হয় না, যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। ওকে, সো নাও আমি একটু বাংলা ভার্সনে বইয়ে মার্ক করবো, তো সেটা একটু দেখে নিস। ওকে, সো লেটস কন্টিনিউ আওয়ার ডিসকাশন। আমরা এখানে বাংলা ভার্সনে বই আমি মার্কিং দিয়ে দেবো, ইংলিশ ভার্সনের জন্য নোট ইজ ফেয়ার এনাফ, just read the notes, make it in your copy and just revise it. Question will come from this topics, okay? So for বাংলাতে আমি জাস্ট মার্কিং দিয়ে দিচ্ছি, প্লিজ মার্ক উইথ মি বা ভিডিও পজ করে করে মার্ক করে নিস। যেমন ডেফিনিশন পড়বি, গুরুত্ব পড়বি, 5টা গুরুত্ব আমি মার্ক করলাম। কোষ চক্রের ডেফিনিশন পড়বি, কোষ চক্রের ফেজ, এই ফেজটা এই ছকটা অলরেডি আমার নোটসে ডিসকাস করা আছে, তো এইগুলো সব নোটস থেকে দেখবি। প্রকারভেদ এগুলো কিছু দেখার দরকার নেই, সময়কালটা দেখে নিস আর সায়েন্টিস্টের নামটা, ওকে? সো দিজ আর আর নোটস, তাই আমি এন লিখলাম না। প্রত্যেকটা কোর্স থেকে মেনলি আমরা কি পড়বো, বিভাজনের থেকে মেনলি জিজ্ঞেস করবে আমাদের বৈশিষ্ট্য, ইন্টারফেজের সংজ্ঞা, বৈশিষ্ট্য, যে কোনো 3টে বৈশিষ্ট্য অ্যাটলিস্ট আমরা দেখবই, সাহিত্য এসব না দেখলেও চলবে। এবার আমরা 4টে ছোটো ফেজ দেখেছিলাম, G1, G2, S অ্যান্ড G0, তো সেই ফেজগুলো একটু আমরা দেখে নেব, ছোটো কোশ্চেন এখান থেকে আসতে পারে। এস ফেজে ডিএনএ আমরা জানি ডাবল হয়, এটা পুরো নোটসে ছিল, তো ওখান থেকে একটু পড়ে নিলি 3টে বৈশিষ্ট্য, আর কিছু নয় যেগুলো মার্ক করছে সেগুলো। G2 ফেজ থেকেও সেম, যে কোনো 3টে বৈশিষ্ট্য আমি 4টে মার্ক করে দিলাম। G0 ফেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকে শর্ট নোট দেয়, G0 ফেজ সম্পর্কিত সংক্ষিপ্ত ধারণা দাও, তো এটা অ্যাটলিস্ট পড়িস যে কীভাবে কাজ করে। আমি বলেছি কে সেল থাকে, পারলে একটু নোটসে 2-3টে পয়েন্ট অ্যাড করে নিস, যে মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেল বা বিপাকে সক্রিয় কোষ এখানে থাকে, আর কোনো কোষ চলে এলে তারা ডিভাইড কিন্তু হয় না। যেমন নার্ভ সেল একটা এক্সাম্পল, কখনো নিউরন কখনো বিভাজিত হয় না এটারই কারণে। মাইটোটিক ফেজ অলরেডি এটা নোটসে আমরা দেখেছি, ক্যারিওয়ার সাইটোকাইনেসিস, অনলি ডেফিনিশন পড়বি। মাইটোসিসের ক্ষেত্রে এখানে পুরো জিনিসটার একটা আমরা জিস্ট পেয়ে যাচ্ছি, যে প্রফেজ, বেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজে কী কী কাজ হয়, তো সংজ্ঞা আর কাজ এই 4টেকে তোরা পড়িস, মেবি এখান থেকে একটা কোশ্চেন পেয়ে যাবি। আর মাইটোসিসকে স্বদেশ বিভাজন বলা হয় কেন, এটা তো আমরা মুখেই বলতে পারি না পড়লেও, কোথায় হয় শর্ট কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে মাইটোসিস কোথায় কোথায় সম্পন্ন হয়, ওকে?